হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আমরা কবিগুরুর 164তম জন্মজয়ন্তী উপলক্ষে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি এবং আমার মনে হয় যে ক্লাবের তরফ থেকে বা খুব বড় সড়ো করে রবীন্দ্র জয়ন্তীর থেকে এরকমের ঘরোয়া অনুষ্ঠানগুলো অনেক বেশি আনন্দদায়ক হয়ে থাকে। চলেও আসছে বেশ ঘরোয়া অনুষ্ঠান অনেকদিন ধরে, তবে আজকাল ইদানিং বড্ড কম দেখতে পাচ্ছি। তো আজকে এখানে এসে এই ধরনের একটি অনুষ্ঠান দেখে, যেখানে পাড়ার সকলে মিলিত হয়ে আমরা একসাথে রবীন্দ্রনাথের একটি সান্ধ্যকালীন অনুষ্ঠান আমরা উদযাপন করব, ভেবে খুব আনন্দ লাগছে। আমি সবার প্রথমে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করবার জন্য ডেকে নেব তবলার মাস্টারমশাই নিমাই স্যারকে। নিমাই স্যার আসুন, আপনি কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করুন। সবাই একটু করতালি দেবেন। এবার আচ্ছা, আপনারা যারা কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্প দিতে চান, অর্থ দিতে চান, তারা আসুন এক এক করে। আপনারা আর কেউ এলে চলে আসেন, আমরা অনুষ্ঠান শুরু করবো। তাহলে অনুষ্ঠানটা শুরু করি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমরা বস্তুত পক্ষে এমন এক কবিকে শ্রদ্ধা জানাতে আজকে সন্ধ্যায় উপস্থিত হয়েছি, যিনি শুধু ভারতবর্ষে নন, সারা বিশ্বে বরেণ্য এক কবি, বিশ্বকবি। আমরা তাকে আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে কবিতা, তারই রচিত গান ইত্যাদির মধ্য দিয়ে তাকে আমাদের শ্রদ্ধা অর্পণ করব। সবার প্রথমেই সঙ্গীত পরিবেশন করবার জন্য আমি মঞ্চে ইতিমধ্যে উপস্থিত আছেন সবাই। সঙ্গীত পরিবেশনায় অমৃতা চট্টোপাধ্যায়, মোনালি দাস, শরণ দেব, শরণ্যা দেব, অরিত্রী দাস এবং তবলায় ওদেরকে সহযোগিতা করছে আরুষ। আসুন আমরা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠান শুরু করি। Love,
এর পিছনে তার নিজের জীবনের যে অধ্যবসায়, তার যে ক্রমাগত একের পর এক নিজেকে উন্নীত করে চলা, এই গল্পগুলো আজকের দিনের ছোটদের ভীষণভাবে জানা দরকার। আমি তার জীবনের খুব ছোট ছোট 1 মিনিটের হয়তো ছোট ছোট গল্প বলবো এই মাঝখানে ডেকে নেওয়ার ফাঁকে ফাঁকে। কারণ আমি শুনেছি অমৃতা পিউয়ের কাছে যে আজকের অনুষ্ঠান খুব বেশি বড় নয়, অধৈর্য হয়ে যাবার মতো নয়। রবীন্দ্রনাথ নামটা লেখা আছে, নাম লেখা আছে না? আচ্ছা, এই যে একেবারে শেষ না, শরণ্যা দাস। আমি একটা ছোট্ট কবিগুরুকে নিয়ে একটা কাহিনী বলছি, তারপর আমি শরণ্যাকে ডেকে নেব ওর অনুষ্ঠানের জন্য। কবিগুরু আমাদের যেমন এই যে করোনা এলো না 2020 বা 21 সালে, প্রত্যেক শতাব্দীতে ঠিক এরকম করে একটি ভীষণ রকমের একটি মারণ রোগ পৃথিবীতে এসেছে। যখন 19 শতক, আমরা 20 শতকে পেলাম করোনা, 19 শতকে এসেছিল ইনফ্লুয়েঞ্জা নামের মারণ রোগ। রবীন্দ্রনাথ একবার এই ইনফ্লুয়েঞ্জা রোগে আক্রান্ত হলেন। তাকে চিকিৎসা করবার জন্য এলেন বিধানচন্দ্র রায় এবং নীলরতন সরকার। কবিগুরু বিছানায় শুয়ে কাতরাচ্ছেন। তখনও ইনফ্লুয়েঞ্জার কিন্তু আজকের দিনের মতো চিকিৎসা আবিষ্কার হয়নি। ইনফ্লুয়েঞ্জাতেও মারা গিয়েছিলেন বিশ্বের বিপুল পরিমাণ মানুষ। তো কবিগুরুকে নিয়ে তারা চিন্তিত। রবীন্দ্রনাথকে দেখতে এসেছেন বিধানচন্দ্র রায় এবং নীলরতন সরকার, এই দুজনে। ঠিক তার 3 আগে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মারা গেছেন দার্জিলিংয়ে। এবার বিধান রায় এবং নীলরতন সরকার এরা চান যে দেশবন্ধু চিত্তরঞ্জনের একটি আবক্ষ ব্রোঞ্জের মূর্তি তৈরি করবেন বলে। তার জন্য অনেক টাকা দরকার। তো তারা রবীন্দ্রনাথকে অনুরোধ করলেন যে কবিগুরু, আপনি তো ভীষণ রোগসজ্জায় রয়েছেন, কষ্ট পাচ্ছেন জানি, তো আপনি যদি 2 লাইন লিখে দেন আমাদের, তাহলে সেটাকে বিজ্ঞাপনে ব্যবহার করে আমরা অনেক টাকা পেতে পারি। কবিগুরু বললেন, দাও একটা কাগজ আর কলম দাও আমাকে। তাকে যখন কাগজ আর কলম দেওয়া হলো, সেই মুমূর্ষু অবস্থায় রবীন্দ্রনাথ লিখেছিলেন 2টি অবিস্মরণীয় পংক্তি। এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে দিলে দান। এই যে অবিস্মরণীয় 2 লাইন তিনি লিখলেন, লিখবার পর 2 ডাক্তার হাঁ করে তাকিয়ে রইলেন যে একজন মুমূর্ষু মানুষ, তার হাতের থেকে এমন 2 সুন্দর লাইন পংক্তি বেরোয় কি করে। কবিগুরু দেখলেন 2 হতভম্ব ডাক্তার। এবার কবিগুরু তাদেরকে বললেন, ওই হে ডাক্তার, আমার কলমের খোঁচা তো আমি দিয়ে দিলাম, এবার ইঞ্জেকশনের খোঁচাটা আমাকে দাও। এতই অসাধারণ এনাদের এই মহাজীবন যারা, মহামানব যারা, তাদের জীবন যাপন প্রণালী, তাদের জীবনের ছোটখাটো ঘটনাগুলোই তাদেরকে মহান করে তোলেন। আসুন আমরা আরেকজন শিল্পীর অনুষ্ঠান দেখে নিই। শরণ্যাকে ডাকবো মঞ্চে। শরণ্যা, তুমি এসো।